মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় রাজশাহীতে বাবাকে হত্যা। মানিকগঞ্জে ভাস্কর্য শিল্পীর বাড়িতে আগুন, তদন্ত কমিটি গঠন, আটক 6। ঝিনাইদহের হরিণাকুণ্ডে রাস্তার উপর বিদ্যুতের খুঁটি, ঘটছে দুর্ঘটনা। বৃষ্টিপাত থাকবে আরও 4 দিন। দেখছেন এটিএন নিউজ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে, সাথে আছে আমি ফাইজা রাহলা। এতক্ষণ শুনছিলেন আকিজ বশির গ্লাস শিরোনামগুলো। এবারে বিস্তারিত। 6 দফা দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন। বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক শেষে পলিটেকনিক শিক্ষার্থীরা একথা জানান। শিক্ষার্থীদের কেন্দ্রীয় প্রতিনিধি মোহাম্মদ মাশফিক ইসলাম জানান, সরকারের সাথে আলোচনায় তারা সন্তুষ্ট নন। দুপুর 12টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক হয়। প্রায় 4 ঘণ্টার বৈঠকে কারিগরি ছাত্র আন্দোলনের 18 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। সকালে পূর্বঘোষিত রেল ব্লকেট কর্মসূচি থাকলেও আলোচনার আশ্বাসে তা শিথিল করে শিক্ষার্থীরা আলোচনায় বসেন। বৈঠকে কোনো সমাধান না আসায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথা বলেছেন আন্দোলনকারীরা। কারিগরি মাদ্রাসা বিভাগে এসে যখন উপস্থিত হই তখন আমরা দেখতেছি শিক্ষা উপদেষ্টা আমাদের মাঝে উপস্থিত হন নাই এবং সচিব মহোদয় যেহেতু রংপুরে ছিলেন সেই ক্ষেত্রে তিনি উপস্থিত হতে পারেন নাই। আমাদেরকে এভাবে ডেকে তারা কোনো সমাধান প্রদান করতে পারে নাই। তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট সম্মিলিতভাবে এবং কারিগরি ছাত্র আন্দোলন একত্রিতভাবে সিদ্ধান্তক্রমে কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাবে। মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ইটের আঘাতে বাবার মাথা থেতলে হত্যা করেছে বখাটেরা। এই ঘটনা রাজশাহী মহানগরীর তালাইমারি শহীদ মিনার এলাকার। নিহত ব্যক্তির নাম আকরাম হোসেন, তিনি পেশায় বাস চালক। পরিবারের সদস্যরা জানান, আকরাম হোসেনের মেয়েকে এলাকার কয়েকজন বখাটে উত্ত্যক্ত করত। এই নিয়ে প্রতিবাদ করায় গতকাল রাত 10:30টায় বাড়িতে গিয়ে ওই বখাটেরা আকরাম হোসেনের ওপরে হামলা করে। এক পর্যায়ে তার মাথায় ইট দিয়ে আঘাত করে তারা। আহত আকরামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ পর মারা যান তিনি। স্বজনেরা জানান, নান্টু, বিশাল এবং রতন সহ এলাকার বেশ কয়েকজন বখাটে এই হামলার সাথে জড়িত। রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাক হাসান জানান, এ বিষয়ে 7 আসামির নাম উল্লেখ করে মামলা হয়েছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। টাঙ্গাইলের সখীপুরে ধানক্ষেত থেকে আমিনা বেগম নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভোরে উপজেলার পূর্ব ঘোনারচালা এলাকায় নিহতের বাড়ির পাশের ধানক্ষেতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। 2 সন্তানের জননী আমিনা বেগম ওই এলাকার প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। পরিবার জানায়, গতরাতে খাওয়া শেষে আমিনা বেগম স্বামীর সাথে ফোনে কথা বলতে ঘরের বাইরে বের হন। এরপর দীর্ঘ সময়ও না ফেরায় বাড়ির লোকজন তাকে খুঁজতে শুরু করে। আজ ভোরে বাড়ির পাশে ধান খেতে মৃতদেহ দেখতে পায় এবং পুলিশে খবর দেয় স্থানীয়রা। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, মৃতদেহের গলায় ক্ষতচিহ্ন রয়েছে। রাতের কোনো এক সময় তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে লিতু আক্তার মামলা করেছেন। গ্রামের ভেতর দিয়ে চলে গেছে পিচ ঢালা নতুন সড়ক। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে মানুষের। তবে পথ চলতে আতঙ্কে থাকেন গ্রামবাসী। প্রায়ই দুর্ঘটনার শিকার হন তারা। কেন এমন হয়? ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসানের পাঠানো তথ্য ও ছবি থেকে জানব ডেস্ক রিপোর্টে। একটি পাকা সড়ক বদলে দেয় গ্রামীণ জনপদের মানুষের জীবনমান। উন্নত যোগাযোগ ব্যবস্থা তাই তাদের কাছে বহুল আকাঙ্ক্ষিত। ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার নবনির্মিত পায়রাডাঙ্গা সিঙ্গা পারফলসি সড়কটিও কয়েক গ্রামের মানুষের অনেক প্রতীক্ষার ফল। গত মার্চ মাসে শেষ হয়েছে এ রাস্তাটির নির্মাণ কাজ। তবে অদ্ভুতভাবে দেখা যায় রাস্তার ভেতরে রয়েছে বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি। রাস্তাটি 9 ফুট থেকে 18 ফুটে উন্নীত করার সময় বিদ্যুতের খুঁটি না সরিয়েই কাজ শেষ করায় চলাচলে চরম ঝুঁকি অবস্থা। যে কোনো সময় বড় দুর্ঘটনার শঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে যান চালকদের। ইতিমধ্যে দুর্ঘটনার শিকারও হয়েছেন স্থানীয়রা। দিনের বেলা যেমন তেমন, রাতে আলো না থাকায় এ ঝুঁকি আরও বাড়ে। রাত বিরাতে অনেক ঝামেলা হয় গাড়ি চালাতে।
এই আপনার এই খাম্বার কারণে একজনের মোটরসাইকেলে অ্যাক্সিডেন্টও করেছে। আজম এটা তো বিরাট কষ্ট যে টাকর মাছ ওই খাম্বায়। হরিণাকুণ্ডু থেকে পায়রাডাঙ্গা পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ৬.৪৭ কিলোমিটার। দীর্ঘ এ সড়কে প্রায় ৫০টি খুঁটির মধ্যে ৩৩টি বৈদ্যুতিক খুঁটি রয়েছে রাস্তার ১ থেকে ১.৫ ফুট ভেতরে। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। খাম্বায় টাকর মারে একটা মোটরসাইকেলে 3টে ছেলে হলে আসছিল এসে ওখানে পড়িয়ে গেলে তার মাথায় পাখাতে পানি ঢেলে আছে। এখনো পর্যন্ত এনারা বিদ্যুৎ অফিস বা কাউকেই মনে করেন যে আমরা পাই না যে এটা তুলবে। এ বিষয়ে পল্লী বিদ্যুতের ঠিকাদারি প্রতিষ্ঠান ও উপজেলা প্রকৌশলীর বক্তব্য দায় সারা করছে। ঠিকাদার পক্ষ বলছে ঈদের ছুটি চলে আসায় কাজ করা সম্ভব হয়নি। একদিনের ভিতরেই কাজটা শুরু করার অতি দ্রুতই কাজটা সমাপ্ত ঘটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে আমাদের কোনো ধরনের কোনো ত্রুটি নাই, এখন বল পুরাটাই পল্লী বিদ্যুতের কাছে, ওনারা ওনাদের সুবিধা মতো ওনারা ওটা তুলে দিবে। জনজীবনের জন্য ঝুঁকিপূর্ণ খুঁটিগুলো দ্রুত সরানোর আশ্বাস তাদের। তা যেন দ্রুততম সময়ই হয় প্রত্যাশা উদ্বিগ্ন এলাকাবাসী। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মানিকগঞ্জে শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন লাগানোর ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদেরকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে। এরই মধ্যে ৮ আসামিকেও গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার ঘোষের বাজার এলাকায় মানবেন্দ্রের বাড়িতে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা। এ সময় সরকারের পক্ষ থেকে নগদ ২০,০০০ টাকা শিল্পী মানবেন্দ্র ঘোষের হাতে তুলে দেন জেলা প্রশাসক। সরকারের পক্ষ থেকে নতুন বাড়ি করে দেওয়ার আশ্বাস দেন তিনি। শিল্পী মানবেন্দ্র ঘোষ ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত সহ বিনা অপরাধে কেউ যেন গ্রেফতার না হয় সে ব্যাপারে প্রশাসনকে নির্দেশ দেন জেলা প্রশাসক। মঙ্গলবার রাতে মানিকগঞ্জে শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পুড়ে যায় একটি টিনশেড পাকা ঘর, আসবাবপত্র, অন্যান্য মালামাল এবং একটি মোটরসাইকেল। তবে কেউ হতাহত হয়নি। আগামীকাল শুক্রবারও রাজধানী সহ সারা দেশে বৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন। এমন আবহাওয়া থাকবে আরও ৪ দিন। একই সাথে তাপমাত্রাও কিছুটা কম থাকবে। শুক্রবার দেশের বেশিরভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে কোথাও কোথাও। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ২১ তারিখের পর থেকে তাপমাত্রা বাড়বে এবং চলতি মাসের শেষের দিকে মাঝারি তাপদাহ হতে পারে। তীব্র আকারে কাল পরশু হওয়ার সম্ভাবনা নেই। আর যেটা বৃষ্টিপাত যেটা হচ্ছে আগামীকালকেও হবে এবং পরশু দিনে হবে। এটা আপাতত ২১-২২ তারিখ পর্যন্ত এটা কন্টিনিউ করবে। তারপর যে বৃষ্টি কমে যাবে এবং তাপমাত্রা গ্যাজুয়ালি বাড়তে থাকবে। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে আরও থাকছে। বান্দরবান মেঘলা পর্যটন কেন্দ্র থেকে ২৩ বন্যপ্রাণীকে দুলাহাজরা সাফারি পার্কে স্থানান্তর। ফিরে এলাম বিরতির পর। আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, যারা যুদ্ধ না করেও মুক্তিযোদ্ধার পরিচয়ে সুবিধা নিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। এরপর মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন তিনি। এ সময় 2 জন গার্ড অফ অনার প্রদানকারী আনসার সদস্যকে ক্রেস্ট ও নগদ অর্থ দেওয়া হয়। অনুষ্ঠান শেষে মুজিবনগর মানচিত্র ঘুরে দেখেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। কারণ বিষয়টা আমাদের জন্য গ্লানিকর। এটা যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা আছে তারা প্রতিনিয়তই এটাতে বিব্রত বোধ করেন যে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও মুক্তিযোদ্ধা হিসেবে নানানভাবে নিজেদেরকে স্থাপন করছে, নিজেদেরকে পরিচিত করাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা অনেক উদ্যোগ ইতিমধ্যেই গ্রহণ করেছি। কিছু বিষয় আছে আদালতের রায়ের অপেক্ষায় আছে আমরা। বান্দরবান মেঘলা পর্যটন কেন্দ্রের অবৈধ চিড়িয়াখানার 23টি বন্যপ্রাণীকে চকরিয়ার দুলাহাজারা সাফারি পার্কে স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে ছিল 13টি মায়া হরিণ, কালো ভাল্লুক 2টি, বাঁশ ভাল্লুক 1টি, 6টি বানর, 1টি বনবিড়াল এবং 2টি খরগোশ। সকালে চট্টগ্রাম বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ওই চিড়িয়াখানা থেকে প্রাণীগুলোকে নিয়ে যায়।
পর্যাপ্ত খাদ্য ও চিকিৎসার অভাবে প্রাণীগুলোর অধিকাংশই অসুস্থ ছিল। বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নূরজাহান বেগম জানান, প্রাণীগুলোকে প্রথমে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে আলাদা করে রেখে চিকিৎসা দেওয়া হবে। সুস্থ হওয়ার পর পার্কের ভেতর উন্মুক্ত বিচরণের সুযোগ পাবে তারা। কক্সবাজার শহরে হোটেল মোটেল জোন এলাকায় অবৈধভাবে দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। সেখানে আছেন আমাদের প্রতিনিধি অর্পণ বড়ুয়া, বিস্তারিত জানাচ্ছেন তিনি। কক্সবাজার শহরের কলাতলী হোটেল মোটেল জোনে কলাতলী বাজার এটি। এখানে সকাল থেকেই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলছে। যদিও দফায় দফায় উচ্ছেদ অভিযানে এখানে বাজারের ব্যবসায়ী যারা রয়েছেন তারা বাধা দিচ্ছেন। এই মুহূর্তে এখানে কোর্টের ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি আসলে ব্যবসায়ীদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে এটি সরকারি জমি এবং সরকারি জমিতে নির্মিত স্থাপিত একটি অবৈধ বাজার, এবং সবাইকে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে সরে যাবার জন্য মালামাল নিয়ে তিনি আসলে ব্যবসায়ীদেরকে বোঝানোর চেষ্টা করছেন। তবে ব্যবসায়ীরা বলছেন আগে থেকেই তাদেরকে কোনো ধরনের পূর্ব নোটিশ অথবা তাদেরকে অবহিত করা হয়নি যে আজকে উচ্ছেদ অভিযান চলবে। সে কারণেই তারা আজকের এই উচ্ছেদ অভিযানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তারা আসলে দাবি করছেন। এই উচ্ছেদ অভিযানের প্রতিবাদে ঠিক কিছুক্ষণ আগে কক্সবাজারের যে কলাতলী সড়কটি রয়েছে, কলাতলী সড়কটি 30 থেকে 40 মিনিট পর্যন্ত ব্যবসায়ীরা অবরোধ করে রেখেছিল। পরবর্তীতে প্রশাসন অথবা পুলিশ যারা রয়েছেন, পুলিশের উপস্থিতিতে অবরোধ তারা আসলে তুলে নিয়েছেন। কিন্তু এখানে যারা উচ্ছেদ অভিযানে এসছেন উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে, তারা বলছেন যে তারা উচ্ছেদ অভিযান সমাপ্ত করে এখান থেকে তারা ফিরবেন। তবে ব্যবসায়ীরা বলছেন তাদেরকে সময় দিতে হবে। তাদেরকে সময় দিলে পরবর্তীতে তারা প্রশাসনের সাথে বোঝাপড়ার মাধ্যমে তারা আসলে যে সময়টি বেঁধে দেওয়া হবে সেই সময়ের প্রেক্ষিতে তারা এখান থেকে সরে যাবে বলে প্রশাসনকে তারা বোঝানোর চেষ্টা করছেন। কক্সবাজারের কলাতলী বাজারের উচ্ছেদ অভিযান থেকে এটুকু ছিল এখানকার সবশেষ। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার প্রতিবাদে মানববন্ধন করেছে কুয়েটের কর্মচারী সমিতি। সকালে ক্যাম্পাসের দুর্বার বাংলার সামনে সব কর্মচারীরা সমবেত হয়ে পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান ভিসি কুয়েটে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলা করতে কর্মচারী সমিতি ঐক্যবদ্ধ। এ সময় কুয়েটের কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ শেখ এরশাদ আলী, সাবেক সভাপতি মোহাম্মদ ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ সর্দার সহ অন্যান্য নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। নববর্ষ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে গোপালগঞ্জের ডোমরাশুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে 100 বছরের পুরানো ঐতিহ্যবাহী চড়ক ঘুল্লি। পঞ্জিকা মতে বাংলা বছরের চৈত্র মাসের শেষে চৈত্র সংক্রান্তিতে চড়ক ঘুল্লির আয়োজন করা হয়ে থাকে। তবে এবার বৈশাখের তৃতীয় দিন বুধবার বিকেলে সদর উপজেলার বড় ডোমরাশুর গ্রামের পঞ্চপল্লী বড় ডোমরাশুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় এই চড়ক ঘুল্লির। এ সময় ঢাকের বাদ্যের তালে মুখরিত হয়ে ওঠে মাঠ। তবে এই মেলার মূল আকর্ষণ ছিল অষ্টক ঘুল্লি। বিকাল থেকে গোধূলি পর্যন্ত চলে এই চড়ক ঘুল্লি। পুণ্য লাভের আশায় চড়ক ঘুল্লিতে অংশ নেন তারা। চড়ক ঘুল্লিকে কেন্দ্র করে বসে গ্রামীণ মেলা। খাবার, গহনা, মিষ্টির দোকান ও মাটির খেলনা সহ বসে বিভিন্ন দোকান। আমাদের ঘোরার তাই ঘুরতেছি, ভগবান আমাদের ভালো রাখবে কিনা সেটা তার ভরসা। এবারে এই প্রথম এই আট চড়ক শুরু হয়েছে। আমাদের অত্র এলাকায় কোথাও আসলে আট চড়ক হয় না, 3-4 সর্বোচ্চ। এই কারণে এখানে আট চড়ক, এটা আমাদের এলাকার যারা আছে সবাই খুব উৎফুল্ল। বিশ্বের সবচেয়ে দামি ফলগুলোর অন্যতম মিয়াজাকি আমের চোখ ধাঁধানো ফলন পেয়েছেন যশোরের অভয়নগরের এক কৃষি উদ্যোক্তা। তার 23টি গাছে থোকায় থোকায় ঝুলছে সূর্য ডিম বা মিয়াজাকি। অন্তত 1000 টাকা কেজি দরে এই আম বিক্রির আশা তার। যশোর থেকে নজরুল ইসলাম মল্লিকের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আসাদুর রহমান মাছ চাষের পাশাপাশি ঘেরের পাড়ে নানা রকম ফল-ফলাদি চাষ করে থাকেন। শখের বশে ভারত থেকে ৬৫টি মিয়াজাকি আমের চারা এনে লাগান। তার ২৩টি গাছ আলো করে আছে বিখ্যাত সেই মিয়াজাকি সূর্যডিম আম। এবার অন্তত ৫ লাখ টাকার মিয়াজাকি এবং অন্যান্য ফল-ফলাদি বিক্রির আশা আসাদুর রহমানের। এই আমগুলো বিশ্বের বাইরে এক্সপোর্ট হয়। আমার আশা আছে যে আমার এখন এখানে যে পরিমাণ আম আছে বিভিন্ন জাতের, তাতে প্রায় এই বছরে আমার ৫ লক্ষ ৬ লক্ষ টাকার আমি বেচতে পারবো। মিয়াজাকি আমের সুনাম বিশ্বজুড়ে। দেখতে যেমন রাজকীয়, এর মিষ্টতা সাধারণ আমের চেয়ে ১৫ ভাগ বেশি। এক একটি আম প্রায় ১ কেজি পর্যন্ত হতে পারে। বাংলাদেশে মিয়াজাকি আম চাষের সাফল্য হয়ে উঠতে পারে নতুন কৃষি সম্ভাবনা। সূর্যডিম বা মিয়াজাকি আম আমাদের বাংলাদেশে খুবই অপ্রচলিত জাতের একটি আম। তো বাংলাদেশে সর্বশেষ আমরা যেটা জানতে পেরেছি, সর্বনিম্ন মূল্য এসছে হচ্ছে প্রতি কেজি ৭০০ টাকা। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তবে তার আগে আকিজ বশির গ্লাস সংবাদ শিরোনামগুলো দেখে নেব আরও একবার। মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় রাজশাহীতে বাবাকে হত্যা। মানিকগঞ্জে ভাস্কর্য শিল্পীর বাড়িতে আগুন, তদন্ত কমিটি গঠন, আটক ৮। ঝিনাইদহের হরিণাকুণ্ডের রাস্তার ওপরে বিদ্যুতের খুঁটি, ঘটছে দুর্ঘটনা। বৃষ্টিপাত থাকবে আরও ৪ দিন। বান্দরবান মেঘলা পর্যটন কেন্দ্র থেকে ২৩ বন্যপ্রাণীকে ডুলাহাজরা সাফারি পার্কে স্থানান্তর। এই ছিল দেশের খবর। কাল আবারও দেখা হবে একই সময়।